আচ্ছা, স্ক্রিনটা দেখা গেলে একটু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন আমরা করেছিলাম কি, হাইগেন্স প্রিন্সিপালটা করে তারপর আমরা কিছুটা মানে ইন্টারফারেন্স বা ব্যতিচারটা আমরা স্টার্ট করেছিলাম, তার ম্যাথামেটিক্যাল থিওরিটা আমরা করেছি। আজকে আমরা করব কি, এই তার এই ইন্টারফারেন্সের যে ফ্রিঞ্জেস গুলো হয় তার উইথ, বা এই ব্যতিচারের যে ঝালরপটি হয় তার বেধটা নির্ণয় করব, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিছু কিছু মার্ক করে দেবো যেগুলো এখানে প্রায় সবগুলোই ইম্পর্টেন্ট আছে, আর বড় প্রশ্ন আর ছোট প্রশ্ন প্রচুর আসতে পারে এখান থেকে। যেমন এই উইথ অফ দ্য ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, এখান থেকেই তোমার কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন ভাগ্য ভালো থাকলে চলে আসতে পারে। উইথ অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, ব্যতিচার ঝালরপটির বেদ। ঠিক আছে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকেই তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন চলে আসতে পারে। যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে না, যেগুলোতে 5 নম্বরের দুটো করতে হয়, ওখান থেকে এরকম একটা প্রশ্ন চলে আসতে পারে। তো কি আছে দেখো, এখানটায় আমরা ধরবো কি, যে দুখানা ধরো দুটো উৎস রয়েছে, ব্যতিচারের কেস আমরা ধরছি। এটা হচ্ছে আমার দুখানা এখানে উৎস রয়েছে, দুটো সোর্স, কোহারেন্ট সোর্স বা সুসংগত উৎস। এই হচ্ছে S1 আর এই হচ্ছে S2। আমরা জানি যে ব্যতিচারের জন্য আমাদের কি লাগে, দুখানা উৎস লাগে, যারা সুসংগত উৎস হতে হবে। যাই হোক, এগুলো পরে আসছে এই প্রত্যেক টপিক। আর এই উৎসগুলো আছে দুটো উৎস, এই দুটো উৎসর উল্টো দিকে একটা স্ক্রিন আছে বা পর্দা, একটা স্ক্রিন রয়েছে বা পর্দা রয়েছে, ঠিক আছে? এবার আমি ধরছি যে এই S1 থেকে একটা আলো গিয়ে এই পর্দাতে পি বিন্দুতে পড়ছে, আর S2 থেকেও একটা আলো এসে এই পি বিন্দুতে পড়েছে। এটা আমরা আগের দিন দেখেছি যে পি বিন্দুতে কোন অবস্থায় আমার পি বিন্দুতে কি হবে, মানে কোন অবস্থার জন্য আমার পি বিন্দুতে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, আর কোন অবস্থাতে আমার পি বিন্দুতে আমার ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে, মানে অন্ধকার পটি বা উজ্জ্বল পটি পি বিন্দুতে তৈরি হবে। সেটা নির্ভর করবে যে এদের এই দুটো S1P আর S2P, এই দুটোর পাথ ডিফারেন্স কত তার উপর। আচ্ছা বলো তো, এই যে সি আছে, এই যে সেন্ট্রাল পয়েন্ট S1 আর S2 মধ্যে থেকে স্ক্রিনের মধ্যে, এইখানে আমার কি হবে, উজ্জ্বল পটি সৃষ্টি হবে নাকি অন্ধকার পটি সৃষ্টি হবে, মানে ব্রাইট ব্যান্ড না ডার্ক ব্যান্ড, কি তৈরি হবে সি পয়েন্টটাতে? সি বিন্দুতে কি হবে, উজ্জ্বল পটি না অন্ধকার পটি, ব্রাইট ব্যান্ড না ডার্ক ব্যান্ড? স্যার ব্রাইট ব্যান্ড। ব্রাইট ব্যান্ড, কারণ এটা আমার দুটো সোর্স থেকে একই দূরত্বে রয়েছে, পাথ ডিফারেন্স 0, তার মানে ম্যাক্সিমাম হবে এক্ষেত্রে। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি যে যে দুটো উৎস রয়েছে S1 আর S2, তার থেকে আমার স্ক্রিন বা পর্দার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল টি। দুটো উৎস যে রয়েছে S1 আর S2, তাদের নিজেদের মধ্যে দূরত্ব হচ্ছে স্মল টি, ঠিক আছে? দুটো উৎস যেগুলো, তাদের নিজেদের মধ্যে দূরত্ব হচ্ছে স্মল টি। এবার তাহলে তুমি ভেবে দেখো, এই যে এই সি পয়েন্টটা একটা মিডিল পয়েন্ট, তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা কত? এটাই আমি একটা নাম দিলাম, সে ও নাম দিলাম এখানটায়। তো S1 ও এই দূরত্বটা কত আমার, D/2। আর ও থেকে S2 এই দূরত্বটাও আমার D/2 হবে হিসাব মতো। আচ্ছা, এটা একটু বড় করে দিই ডিটা। ওকে, এবার তাহলে তোমরা দেখো আমার এখানটায় দুটো ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, এই একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে আর এই একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। আমি ধরে নিচ্ছি পি আর এস এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে এক্স এম। আমার পি বিন্দুতে আমার এম তম ব্রাইট ব্যান্ড তৈরি হচ্ছে, পি বিন্দুতে আমার এম এথ ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হচ্ছে। এই পি পয়েন্ট যেটা আছে, এখানটায় আমার কি হচ্ছে, এম এথ ব্রাইট ব্যান্ড তৈরি হচ্ছে। সেই পরিস্থিতিতে আমার তাহলে এখানে কি হবে বলো, এম এথ ব্রাইট ব্যান্ড তৈরি হচ্ছে এই পয়েন্টে, পি পয়েন্টে।
তাহলে এবার তোমরা একটুখানি দেখো, এইটা আমার এক্সএম, এই দূরত্বটা আমার কত, d/2। যদি আমরা ঠিক করে দেখি, আচ্ছা এক কাজ করা যাক, এখানে দুটো পয়েন্টস গুলো দুটো নাম দিলাম, এখানটায় নাম দিলাম এম আর এখানে আমার নাম দিলাম এন। এবার দেখো আমার তিনটে ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, তিনটে ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। ফার্স্ট ট্রায়াঙ্গেলটা আমার কি রয়েছে, ট্রায়াঙ্গেল, ফার্স্ট ট্রায়াঙ্গেলটা হয়েছে PS1M, ট্রায়াঙ্গেল PS1M, এই ট্রায়াঙ্গেলটা তোমরা দেখো। আচ্ছা এই জায়গাটা দেখো, MC এই দূরত্বটা আমার কত, এটা হচ্ছে আমার d/2, খেয়াল রাখবে এটা হচ্ছে আমার d/2। আবার আমার CRN এই দূরত্বটাও হচ্ছে আমার d/2, ঠিক আছে। তাহলে তোমরা এবার দেখো, ট্রায়াঙ্গেল তুমি যদি এই PS1M এই ট্রায়াঙ্গেলটা ধরো, প্রথম ট্রায়াঙ্গেলটা, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, S1P কত হবে, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করো, S1P স্কয়ার ইকুয়ালস টু আমার কত হবে, S1P স্কয়ার ইকুয়ালস টু PM স্কয়ার প্লাস S1M স্কয়ার, S1P স্কয়ার ইকুয়ালস টু PM স্কয়ার প্লাস S1M স্কয়ার। এবার PM টা কত, আচ্ছা সবার আগে এক কাজ করি, S1M টা একটুখানি ঘুরিয়ে লিখি, সুবিধা হবে, একটু ঘুরিয়ে লিখি, S1M টা আগে লিখি তারপর P1M টা লিখি, S1M স্কয়ার প্লাস PM স্কয়ার। এবার S1M টা কত, S1M টা হচ্ছে ক্যাপিটাল D স্কয়ার, কারণ দেখো এই S1M এই দূরত্বটা হচ্ছে আমার এই D সমান। আর PM টা কত হচ্ছে, এবার তুমি খেয়াল করে দেখো, P থেকে C দূরত্ব হচ্ছে XM আর M থেকে C দূরত্ব হচ্ছে D/2, তাহলে PM টা কত হবে, XM মাইনাস D/2। তাহলে PM টা আমার হয়ে যাবে, PM স্কয়ার আমার হয়ে যাবে XM মাইনাস D/2 হোল স্কয়ার। এটা বেরোলো আমার S1P হোল স্কয়ার। এখনো আরো এটাতে কাজ করব, আমি কি করব, আমি D স্কয়ার কে কমন নিয়ে নেব বোথ সাইড থেকে, D স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস XM মাইনাস D/2 হোল স্কয়ার বাই D স্কয়ার। এখান থেকে আমি করব কি, এবার আমি S1P বার করব, S1P আর S2P বার করে দুটোকে মাইনাস করা। তো S1P কি হবে, D টা আমার স্কয়ার আছে, এটা থাকবে না, আর এখানে যেটা আছে সেটা টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, তাহলে XM মাইনাস D/2 হোল স্কয়ার বাই D স্কয়ার, এইটা হোল টু দি পাওয়ার হাফ। এবার এখানে আমি কি করতে পারি, বাইনোমিয়াল অ্যাপ্লাই করতে পারি, বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করলে আমার এটা কি হয়ে যাবে, S1P হয়ে যাবে D1 প্লাস XM মাইনাস D/2 হোল স্কয়ার বাই 2D স্কয়ার। এটা আমি বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করলে আমি এই জিনিসটা পাবো, ঠিক আছে। এটা আমার বেরোলো কত, এটা আমার বেরোলো হচ্ছে S1P, S1P টা আমার এই জিনিস বেরোলো, ঠিক আছে। এবার তাহলে এইটা দেখে আমার বলো তো S2P যেটা আছে সেটা কি বেরোবে, S2P। সিমিলারলি S2P টা কি বেরোবে, নিচে লিখি, তোমরা এখানে খেয়াল করো, S2P টা বার করার জন্য তোমায় কোন ট্রায়াঙ্গেলটা ধরতে হবে, ট্রায়াঙ্গেল S2PN, S2PN ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি দেখো হাইপোটেনিউসটা হচ্ছে S2P টা, এখানটায় বেসটা আমার সেই S2N, সেটা আমার এই D ক্যাপিটাল D এর সমানই হচ্ছে, কিন্তু আমার PN টা কত হচ্ছে, P থেকে C হচ্ছে XM আর C থেকে N হচ্ছে D/2, তাহলে PN আমার হয়ে যাচ্ছে XM প্লাস D/2। তার মানে এই S2P টা আমার এই S1P এর মতোই হবে, শুধু আমার এই জায়গাটায় প্লাস হয়ে যাবে XM প্লাস D/2 হোল স্কয়ার। বুঝতে পারলে তো, এই জায়গাটা বুঝতে পারলে কিনা একটু বলো। সবাই দেখো এই জায়গাটা বুঝতে পারলে, हाँ सर। Yes, sir. হ্যাঁ Yes, sir. আচ্ছা ঠিক আছে। তাহলে আমার টার্গেট কি, পথ পার্থক্য বার করা, S2P মাইনাস S1P বার করা। তো S2P মাইনাস S1P করো, করলে কি পাওয়া যাবে, পুরো যা যা পেয়েছি আমরা সেটা বসিয়ে দাও, বসাও কি আসছে দেখো। প্রথমে S2P টা বসাই, D, আচ্ছা D টা গুণ করে দিলাম, D প্লাস এখানটায় আমার D স্কয়ারটা উঠে যাবে, যেহেতু একটা D গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানটায় হয়ে যাবে 1/2D, 1/2D, এখানে আমার কি থাকছে XM প্লাস D/2 হোল স্কয়ার, এটা হচ্ছে আমার S1P
মাইনাস এস টু পিটা একই রকম ভাবে ডি হবে, মাইনাস 1/2d হবে, এখানটা হয়ে যাবে xm মাইনাস d/2 হোল স্কয়ার। এইটা হচ্ছে আমার এস টু পি মাইনাস এস ওয়ান পি। এবার তুমি দেখো এখানে ডিডি কেটে গেল, এখানে 1/2d xm। আচ্ছা, এবার আমাকে এটাকে করার জন্য আরেকটা কাজ করি, একটু ভেঙে দিই। এস টু পি মাইনাস এস ওয়ান পি ইকুয়ালস টু, আচ্ছা ডি ক্যাপিটাল ডিটা কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে দেখো কি 2d। আচ্ছা, এটা ভেঙে নিই যাতে গুলিয়ে না যায়। xm স্কোয়ার প্লাস 2xm d/2 প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা একটা টার্ম বেরোবে। তার নিচে মাইনাস 1/2d, এখানে আমার বেরোবে xm স্কোয়ার মাইনাস 2xm d/2 প্লাস ডি স্কোয়ার বাই 4। তাহলে এখানে কারা কারা কেটে যাবে, প্রায় প্রথম xm স্কোয়ারটা কেটে যাবে, আবার ডি স্কোয়ার বাই 4টাও আমার কেটে যাবে। কে পড়ে থাকছে আমার, এই মাঝখানের টার্মটা পড়ে থাকছে, হুইচ ইজ এস টু পি মাইনাস এস ওয়ান পি, সেটা ইকুয়ালস টু 1/2d। এই দুটো যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে আমার হয়ে যাবে 2 ইন্টু 2xm d/2। 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি এখানে দেখো, এখানে উপরে দুটো দুই আছে, নিচে দুটো দুই আছে, তাহলে আলটিমেটলি কেটে কুটে আমার কি পড়ে থাকবে xm d, xm d বাই সরি স্মল ডি, ক্যাপিটাল ডি, xm d বাই ক্যাপিটাল ডি, এটা আমার সবকিছু মেরে কেটে পড়ে থাকবে। ওকে, এবার আমার কি বলেছে, আমরা বলেছি পিতে কি আছে, পিতে আমার ব্রাইট ব্যান্ড আছে, mth ব্রাইট ব্যান্ড আছে, m তম উজ্জ্বল কোটি। ঠিক আছে, তাহলে যদি আমার পিতে আমার mth ব্রাইট ব্যান্ড হয়, তাহলে আগের দিন খেয়াল করে দেখো ব্রাইট ব্যান্ডের কন্ডিশন কি ছিল, মানে এটার কন্ডিশনটা কি ছিল, তোমরা যদি একটুখানি খেয়াল করো ব্রাইট ব্যান্ডের কন্ডিশন। সেটা হচ্ছে আমার যে পথ পার্থক্যটা আছে এস টু পি মাইনাস এস ওয়ান পি, ব্রাইট ব্যান্ডের জন্য সেটাকে কি হতে হবে, 2m ল্যামডা বাই 2 হতে হবে। আমার ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণক হতে হবে, বা ইভেন মাল্টিপল হতে হবে, রাইট, ইভেন মাল্টিপল হতে হবে। তো চলো বসিয়ে দাও, তাহলে এইটা যদি আমার কন্ডিশন হয়, তাহলে আমি এটাকে এখানে বসিয়ে দিতে পারি, তাহলে আমার এখানটায় কি থাকছে, xm স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়ালস টু 2m ল্যামডা বাই 2, 2 কেটে দাও, সেটাকে ইকুয়ালস টু m ল্যামডা করে থাকবে, হুইচ ইমপ্লাইজ এখান থেকে আমি xm বার করব। xm টা কি, xm ল্যামডা সরি md ল্যামডা বাই স্মল ডি, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। xm যেটা আসছে সেটা আমার কি বেরোলো, আরেকবার লিখে দিই, xm d ল্যামডা বাই স্মল ডি। ঠিক আছে, এইটা গেল আমার ফর্মুলাটা। তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার m তম ব্রাইট ব্যান্ড, mth ব্রাইট ব্যান্ড। এটা হচ্ছে আমার কি বলতো, xm হচ্ছে ডিস্টেন্স অফ mth ব্রাইট ব্যান্ড ফ্রম সেন্টার, ডিস্টেন্স অফ mth ব্রাইট ব্যান্ড ফ্রম সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড। m তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব, কেন্দ্রীয় চরম বিন্দু থেকে,
ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে, এইটা আমার বেরোলো। এবার তাহলে এটা তো আমার দূরত্বটা বেরোলো, মানে এই দেখো ছবি দেখলে বুঝতে পারবে এক্সএমটা কি ছিল। এক্সএমটাই পিকচারে দেখো সি থেকে পি এর দূরত্ব, সি থেকে পি মানে সিতে আমার কি আছে, কেন্দ্রীয় চরম বিন্দু বা সেন্ট্রাল ম্যাক্সিমা আছে, আর পিতে আছে এমএথ ব্রাইট ব্যান্ড, আর সিতে কি আছে দেখে নাও, সিতে আমার আছে সেন্ট্রাল ম্যাক্সিমা, কেন্দ্রীয় চরম বিন্দু যেটাকে বলি। তাহলে এই দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে এক্সএম। তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে আমার m+1 তম ব্রাইট ব্যান্ডের দূরত্ব কত হবে? তাহলে এখান থেকে আমরা একই রকম ভাবে বলতে পারি ডিস্টেন্স অফ m+1th ব্রাইট ব্যান্ড ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমা কেন্দ্রীয় চরম বিন্দু থেকে m+1 তম উজ্জ্বলপটির দূরত্ব। কত হবে? x m+1 সাবস্ক্রিপ্টে লেখো, জাস্ট m এর জায়গায় m+1 বসিয়ে দাও, m+1 ল্যামডা ডি বাই স্মল ডি। দেখো উপরেরটা কি ছিল, xm ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি ছিল, এটা আমার হয়ে যাবে m প্লাস, আচ্ছা ক্যাপিটাল ডি ল্যামডা করে দিই, ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি, একই ব্যাপার, তাও করে দিলাম যাতে আগেরটার সাথে ম্যাচ খায়। এটা হচ্ছে আমার xm ইকুয়ালস টু xm+1 ইকুয়ালস টু m+1 ডি ল্যামডা বাই স্মল ডি। ঠিক আছে, তাহলে আমার ঝালরপটির বেধ বা উইথ অফ দ্য ফ্রিঞ্জেস সেটা ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন টু ব্রাইট ফ্রিঞ্জ। ঝালরপটির বেধ দুটি উজ্জ্বলপটির মধ্যে দূরত্ব ইকুয়ালস টু দুটি উজ্জ্বলপটির মধ্যে দূরত্ব। সেটা কি হবে, দ্যাট ইজ বিটা ইকুয়ালস টু xm+1 মাইনাস xm, হতেই পারে, ধরতেই পারি আমরা, which implies beta equals to xm+1 আমার কি বেরিয়েছে m+1 lambda d by small d minus m lambda d by small d, কেটে কুটে আমার দেখো বিটা কি বেরোচ্ছে, বিটা equals to lambda d by small d, formula, this is the formula. This is the formula of width of interference fringe. এইখান থেকে কিন্তু এইটা কিন্তু প্রুফ দিতে পারে, ঠিক আছে, তো এইটা একটা প্রুফ আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে রাখবে, width of interference fringe। আর এখান থেকে অঙ্কও আসে, এখান থেকে কিছু অঙ্ক আসে, তারাও একটা দুটো অঙ্ক দেখাই। আচ্ছা, এর যে লেখালেখি, আমি তো এখানটায় জাস্ট প্লে পাতি আমি ক্যালকুলেশন গুলো দেখিয়ে বেরিয়ে গেলাম, তোমরা যদি এর জন্য কিভাবে লিখতে হবে সেটা দেখতে চাও, তোমাদের যেই পিডিএফ গুলো পাঠিয়েছিলাম ওর মধ্যে সব করা আছে, কিভাবে লিখতে হবে স্টার্টিংটা ক্যালকুলেশন বাদ দিয়ে, সেইগুলো সব এখানটায় দেওয়া রয়েছে, এইটা ফলো করবে, ঠিক আছে, এইভাবে ফলো করবে। ডায়াগ্রামটা বরঞ্চ এখান থেকে দেখতে পারো, এখানে ডায়াগ্রামটা ভালোভাবে দেওয়া রয়েছে। আচ্ছা চলো দুটো তিনটে ছোটখাটো একটু অঙ্ক এই রেসপেক্টে করে দেওয়া যায়, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। 2 মিনিট, হ্যাঁ।
চলো আচ্ছা, এই কোশ্চেনটা ইংলিশেই দিচ্ছি কারণ পরীক্ষা তো এখন ইংলিশেই আসছে, তো তোমাদের এটা করতেই সুবিধা হবে। কিছু প্রবলেমস করো, চলো। Find the width of the interference fringes formed on a screen at a distance of 0.3 meter from two linear slits separated by 3 millimeter from each other. The light of wavelength lambda equals to 5.9 into 10 to the power minus 7 meter is used to illuminate the slits. ঠিক আছে, চলো এখানটায় কি বলে দিয়েছে, ইন্টারফারেন্স ফ্রিঞ্জের সিম্পল প্রশ্ন, জাস্ট এই আগের যে আমি ফর্মুলাটা দেখালাম এই ফর্মুলা থেকেই হয়ে যাবে তোমাদের। কি বলেছে, ইন্টারফারেন্স ফ্রিঞ্জের উইথটা বার করতে বলেছে, মানে ঝালরপটির বেধটা বার করতে বলেছে। কি কি দেওয়া রয়েছে, প্রথম শর্ত দেওয়া রয়েছে, প্রথম আইডিয়াটা দেওয়া রয়েছে যে আমার স্ক্রিনটা কত দূরে আছে। খেয়াল করো স্ক্রিনটা আমার কত দূরে আছে, তোমরা যদি কোশ্চেনটা খুব ভালো হয়, যদি কোশ্চেনটা পেয়ে সঙ্গে সঙ্গে একটা রাফ পিকচার তোমরা মাথায় ড্র করে নাও। দেখো এখানটায় বলছে এটা হচ্ছে আমার স্ক্রিনটা আমার কত দূরে আছে উৎস দুটি থেকে, আর এখানে আমার দুটো স্লিট রয়েছে। স্লিট থেকে স্ক্রিনের দূরত্ব কত, দেখো কত বলা আছে, স্ক্রিনটা কত দূরে রয়েছে, 0.3 মিটার ফ্রম টু লিনিয়ার স্লিটস, 0.3, তাহলে এটা হয়ে গেল আমার 0.3 মিটার। আর স্লিট গুলোর মধ্যে পরস্পরের দূরত্ব কত, হচ্ছে 3 মিলিমিটার। The two slits separated by 3 millimeter from each other. তার মানে এই যে দুটো স্লিট রয়েছে তাদের মধ্যে আমার লম্ব দূরত্ব হচ্ছে 3 মিলিমিটার। এবার খেয়াল করে দেখো এই 3 মিলিমিটারটা হবে স্মল ডি, আর 0.3 মিটারটা হচ্ছে আমার ক্যাপিটাল ডি। আর যে লাইটটা যেটা ইউজ করা হচ্ছে, সেই লাইটের ওয়েভলেন্থ কত, lambda equals to 5.9 into 10 to the power minus 7 মিটারে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এইগুলো আমার কাছে তথ্য দেওয়া রয়েছে। তাহলে আমাকে বিটা বার করতে হবে, সিম্পল। চলো বিটা বার করব কি করে, ফর্মুলা ফেলো। বিটার ফর্মুলা কি, উপরে দেখো এইটা হচ্ছে বিটার ফর্মুলা, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। দেখো সবকিছু দেওয়া রয়েছে, শুধু আমাকে খেয়াল রাখতে হবে সবকিছু যেন একই অর্ডারে থাকে। ডি ল্যামডা বাই স্মল ডি, ডিটা কত আছে 0.3 মিটারে আছে, ল্যামডাটা কত আছে 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটাও মিটারে আছে। কিন্তু ডি কততে আছে, স্মল ডি কততে আছে দেখে নাও, স্মল ডিটা কিন্তু আমার মিলিমিটারে আছে। তাহলে আমাকে কিন্তু নর্মালি এটাকে শুধু 3 লিখলে চলবে না, এখানে আমায় কত লিখতে হবে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটারে কনভার্ট করে দিলাম। এবার বসাও, একটু ক্যালকুলেটরে বসিয়ে দেখো কত আসছে। আচ্ছা দেখো এখানটা মজার ব্যাপার আছে, দেখো 3 আর 0.3 কেটে গেলে আমার
0.1 থাকছে। 0.1 যদি এখানে গুণ হয় তাহলে আমার এটা 10⁻⁻8 হয়ে যাবে। তার থেকে আমার 10⁻³ আছে, উপরে গেলে +3 হয়ে যাবে, মানে 5.9 × 10⁻⁻5। ক্যালকুলেটর লাগবে না, এমনি হয়ে যাচ্ছে এত মিটার। যদি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে 5.9, যদি সেন্টিমিটারে কনভার্ট করো এটাকে তাহলে 5.9, বা মিলিমিটারে কনভার্ট করো, চলো মিলিমিটারে কনভার্ট করলে আমার কি হবে, এটার সাথে আমার 3 গুণ হয়ে যাবে, তাহলে 5.9 × 10⁻² মিলিমিটার, দ্যাট ইজ 0.059 মিলিমিটার। এটা হচ্ছে আমার ঝালরপটির বেগ। দেখো এটাই আসছে কিনা। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো তাহলে সহজ ছিল অঙ্কটা। চলো এরকম আরেকটা অঙ্ক, তো এরকম অঙ্ক 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। 2 নম্বরে প্রশ্ন এগুলো দেয় না, এগুলো করে কি বলতো, তোমাকে ওই বড় প্রশ্ন থাকে না 10 নম্বরের, তার মধ্যে ঢুকিয়ে দিতে পারে। যেমন ধরো কথার কথা, তোমাকে হয়তো এই যে স্লিট বার করার এই প্রশ্নটা, এইটা দিয়ে দিয়েছে তোমাকে, সবার আগে নর্মাল ইন্টারফারেন্সের কোন একটা প্রশ্ন করলো যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি হলো, বা অনেক ছোট ছোট প্রশ্ন আছে, সেটা একটা করতে পারে। এইটা দিয়ে দিতে পারে, এটা 5 নম্বর দিয়ে বা 4 নম্বর দিয়ে দিল এই প্রশ্নটা বার করা, এরপর একটা অঙ্ক দিয়ে দিল 2 নম্বর, তো হয়ে গেল 7। তারপর 3 নম্বর এই অঙ্কটা দিয়ে তারপর করলো কি আরো কোনো ছোট প্রশ্ন দিয়ে দিল 1-2 নম্বরের বা 3 নম্বরের, এরকম করে তোমাকে 10 নম্বর দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এইভাবে হয় আর কি। তো চলো আর একটা অঙ্ক এই রিলেটেড করা যাক, এই সেম প্রশ্ন রিলেটেড। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা চলো একটু অন্যরকম প্রশ্ন। width of, না সরি, interference fringes of width 1.5 millimeter forms on a screen kept at a distance 120 centimeter from 2 linear slits separated by 0.45 millimeter from each other. Find the wavelength of light used. ধরো এটা এবার দেখো একই জিনিস আগের অঙ্কটার মতোই দেওয়া রয়েছে, কিন্তু জিনিসটাকে একটুখানি চেঞ্জ করে দিয়েছি। এখানটায় হয়েছে কি, এখানটায় তোমাদেরকে বলেছে যে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ যেটা রয়েছে সেটা মানে তার উইথটা দিয়ে দিয়েছে, বেধটা দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে? 1.5 মিলিমিটার। সেটা আমার তৈরি হয়েছে কোথায়? আমার স্ক্রিনের মধ্যে। একটা স্ক্রিনের ডিস্টেন্স রয়েছে, তাহলে এখানটায় কি কি দেওয়া আছে আমি বেশি কিছু লিখছি না, ফর্মুলাগুলো জাস্ট লিখে দিচ্ছি। এখানটায় আমার দেওয়া রয়েছে হচ্ছে সলিউশন, আমার ফ্রিঞ্জ উইথ দেওয়া রয়েছে, বিটা দেওয়া রয়েছে। বিটা কত দেওয়া রয়েছে? 1.5 মিলিমিটার। এবার চলো এক কাজ করা যাক, সবকিছুকে কিসে নেওয়া যায়? সেন্টিমিটারে নেব? আচ্ছা মিটারে নিয়ে নিই।
তাহলে 1.5 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, বিটা জানা আছে। আর কি জানা আছে? স্ক্রিন উইথ জানা আছে, স্ক্রিন ডিস্টেন্স ডি জানা আছে, স্ক্রিনের ডিস্টেন্স ফ্রম দ্য স্লিটস দ্যাট ইজ 120 সেন্টিমিটার। 120 সেন্টিমিটার মানে কত হবে? তাহলে হয়ে যাবে 1.2 মিটার, রাইট? আর কি দেওয়া রয়েছে? সেপারেশন অফ দ্য টু স্লিটস আমার স্মল ডি দেওয়া রয়েছে। স্মল ডি দেওয়া রয়েছে 0.45 মিলিমিটার, দ্যাট ইজ অলসো 0.45 ইন্টু 10⁻³ মিটার। তাহলে আমাকে বার করতে বলেছে ওয়েভলেন্থ অফ লাইট ইউজ, ল্যামডা বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি বিটারটা দিয়ে, বিটার ফর্মুলাটা আগে লিখি, তারপর ওখান থেকে ল্যামডাটা নিয়ে আসবো। বিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই স্মল ডি। তাহলে ল্যামডা এখান থেকে কি পাচ্ছি? উইচ ইমপ্লাইজ ল্যামডা ইকুয়ালস টু বিটা স্মল ডি বাই ক্যাপিটাল ডি। ব্যাস, ভ্যালু বসিয়ে দাও, হয়ে যাবে। বিটা কত আছে? বিটা আছে 1.5 ইন্টু 10⁻³ স্মল ডিটা আছে 0.45 ইন্টু 10⁻³ আর আমার স্মল ডিটা যেটা আছে সেটা ক্যাপিটাল ডিটা হচ্ছে 1.2। ক্যালকুলেট, একটু ফটাফট ক্যালকুলেট করে দেখো কত বেরোচ্ছে। কারোর কাছে ক্যালকুলেটর থাকলে একটু দেখো। এরকম আসছে কিনা দেখো তো। The 5.625 into 10⁻⁻7. -7 কি? 5.625 আর মিটারে 5 কত বললে? ও 5 পয়েন্ট বললে না? হ্যাঁ স্যার, 5.625 into আচ্ছা 10⁻⁻7. 5.6, হ্যাঁ তাই হবে, 5.625 ইন্টু 10⁻⁻7 মিটার। ঠিক আছে, এটাই রাখো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। এইরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার ঝালরপটি বেদ হয়েছে। আচ্ছা, কিছু শর্ট প্রশ্ন তোমাদেরকে আমি, আচ্ছা এইগুলো আমি বলছি না, জাস্ট তোমাদেরকে এখানে করা আছে, তোমরা এই শর্ট প্রশ্নগুলো দেখো। যেমন ব্যতিচারের ঝালরপটির মধ্যে কি পরিবর্তন দেখা যাবে যদি একবর্ণী আলোর বদলে সাদা আলো ব্যবহার করা হয়? এই প্রশ্নটা এখানেও আছে, দেখো। আচ্ছা, এইখানটা, হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ ইন্টারফারেন্স প্যাটার্ন ইফ হোয়াইট লাইট ইজ ইউজড ইনস্টেড অফ মনোক্রোম্যাটিক লাইট? যদি আমি হোয়াইট লাইট ব্যবহার করি, সাদা আলো ব্যবহার করি, তাহলে কি পরিবর্তন দেখা যাবে? এইটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট। এই কটা ছোট ছোট প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা সবগুলো পারলে একটু গ্রাফ খাতায় যদি লিখে রাখতে পারো খুব ভালো হয়। ঠিক আছে, এফেক্ট অফ হোয়াইট লাইট অন ইন্টারফারেন্স, এই on interference pattern. সাদা আলো ব্যবহার করলে কি হবে? ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে বলে দিচ্ছি। এগুলো সব শর্ট শর্ট প্রশ্ন। সবার আগে এটার জন্য তুমি খেয়াল করে দেখো। আচ্ছা, একবার ছবিটা আমি হালকা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার দুটো সোর্স রয়েছে, S1 আর S2। এটা এতক্ষণ আমরা একবর্ণী আলো মানে মনোক্রোম্যাটিক লাইট ইউজ করেছিলাম, মানে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট দিচ্ছে। কিন্তু এখন এটা আমার কি দেবে? সাদা আলো দেবে। সাদা আলো দিলে কি হবে দেখো। আচ্ছা, এইখানে আমরা জানি সেন্ট্রালটা থেকে আমার এই দূরত্বটা হচ্ছে xm। xm এর ফর্মুলাটা আমরা বার করব। পি বিন্দুতে আমার m তম ব্রাইট ব্যান্ড আছে, পি বিন্দুতে আমি ধরে নিচ্ছি আমার mth ব্রাইট ব্যান্ড আছে, আর এখানটায় আমার সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড আছে। তাহলে এবার আমার এখানটায় তোমরা দেখো xm এর ফর্মুলা কি? xm টা কি? xm এর ফর্মুলা আমরা একটু আগে বার করেছিলাম, xm equals to m lambda d
বাই স্মল ডি, এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম। এখান থেকে একটা জিনিস কি দেখা যাচ্ছে সেটা দেখো, এক্সএম যেটা আছে সেটা আমার দুটো জিনিসের সাথে প্রপোর্শনাল হচ্ছে। একটা হচ্ছে আমার এক্সএল প্রপোর্শনাল টু এম আর এক্সএম প্রপোর্শনাল টু ল্যামডা। এবার দেখো ভায়োলেট কালারের জন্য, বেগুনি রঙের জন্য যদি তুমি ল্যামডাটাকে ল্যামডা আর ধরো, আর আমরা জানি যে সাদা আলো হচ্ছে যার মধ্যে আমার সব কালার রয়েছে, সাদা আলো হচ্ছে আমার যার মধ্যে সব কালারের মানে ভিপজিওর। হোয়াইট লাইট মানে কাকে বলি আমরা? হোয়াইট লাইট বলতে আমরা বুঝি হোয়াইট লাইট মানে হচ্ছে যার মধ্যে সব কালার রয়েছে। আর ল্যামডাটা আমার এইদিকে ইনক্রিজ করছে, তরঙ্গ দৈর্ঘ্যটা যত তুমি ভায়োলেট থেকে রেডের দিকে যাচ্ছ তত তোমার ইনক্রিজ হচ্ছে। ভি ফর ভায়োলেট, আই ইন্ডিগো, বি ব্লু, জি গ্রিন, ওয়াই ইয়েলো, ও অরেঞ্জ, আর রেড। এবার তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে ল্যামডা, রেড কালারের জন্য ল্যামডা সেটা আমার কি হবে, ভায়োলেট কালারের থেকে ল্যামডার থেকে বেশি হবে, রাইট? রেড কালারের জন্য যে আমার ওয়েভলেন্থটা হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা হবে, সেটা ভায়োলেট কালারের থেকে বেশি হবে, কারণ আমার ওই দিকটায় যত তুমি ভায়োলেট থেকে রেডের দিকে যাচ্ছ তত তোমার কি হচ্ছে, তোমার ইনক্রিজ করছে, তত তোমার এই তত আমার কি হচ্ছে, ওয়েভলেন্থ ইনক্রিজ করছে। আর এক্সএম যেটা আছে প্রপোর্শনাল টু, এক্সএম যেটা আছে প্রপোর্শনাল টু ল্যামডা, সেখান থেকে আমি কি বলতে পারছি, রেড কালারের জন্য দূরত্বটা সেন্ট্রাল থেকে, সেন্টার থেকে রেড কালারের দূরত্বটা আমার ভায়োলেট কালারের থেকে বেশি হবে। তার মানে ধরো একটা পার্টিকুলার কালারের জন্য, একটা পার্টিকুলার কালারের জন্য তোমার ধরো, আচ্ছা সেন্টারে তোমার সবসময় সাদা ব্যান্ড তৈরি হবে, সেন্টারটাতে আমার সবসময় সাদা ব্যান্ড তৈরি হবে, কিন্তু তার পাশে কি হবে, তার পাশে আমার অন্যান্য কালারগুলো তৈরি হতে থাকবে। কিরকম, সেন্ট্রালের পাশে আমার সবার আগে ভায়োলেট তৈরি হবে, কারণ ভায়োলেটের আমার ওয়েভলেন্থ কম, ওয়েভলেন্থ কম মানে আমার এক্সএমটাও কম হবে, তাহলে ভায়োলেটটা আমার এখানটায় হবে, এখানে ভায়োলেটটা আমার সেন্টারের কাছে ভায়োলেট হবে, সেন্টারটা হোয়াইট হবে নর্মালি, ভায়োলেট, তারপর ইন্ডিগো, তারপর ব্লু, এরকম ভাবে কালার ব্যান্ডস আমরা দেখতে পাবো। তারপর ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ইয়েলো, অরেঞ্জ, রেড। আহা, অরেঞ্জটাতে এইটা হতো, অরেঞ্জ, রেড। তাহলে আমি কি দেখতে পাবো, সেন্ট্রালটা সাদা হচ্ছে, আর সেন্ট্রাল থেকে তুমি যদি দূরে যাও তাহলে তুমি, আর সেন্ট্রালটা সাদা হবে, আর সেন্ট্রাল থেকে তুমি যত দূরে যাবে তত তুমি কি দেখতে পাবে, তুমি এরকম ঝালরপটি দেখতে পাবে, কালার ব্যান্ডস দেখতে পাবে, এরকম কালার ব্যান্ডস দেখতে পাবে। কেন দেখতে পাবে বুঝতে পারলে তো? ইয়েলো, অরেঞ্জ, রেড। কারণ আমার যেহেতু এক্সএম যেটা রয়েছে সেটা আমার কার উপর নির্ভর করছে, এক্সএমটা নির্ভর করছে আমার ইয়ের উপর, ল্যামডার উপর, তাই আর ল্যামডাটা আমার রেডের দিকে, রেডের ক্ষেত্রে বেশি, ভায়োলেটের ক্ষেত্রে কম, তাই জন্য আমার ভায়োলেটের এক্সএমটা যেটা আছে মানে সেন্টার থেকে দূরত্বটা কম হবে, আর রেডের সেন্টার, এটা ধরো আমার এই পুরো জিনিসটা বেরোলো আমার একটা পার্টিকুলার এম এর জন্য, এই পুরো জিনিসটা আমার বেরোলো ধরো এম ইকুয়ালস টু 1 এর জন্য, m equals to 1 এর জন্য আমি পেলাম। একই রকম ভাবে আমি এরপরে আবার এরকম একটা ব্যান্ড পাবো m equals to 2 এর জন্য, এরকম চলতে থাকবে। এরকম আমি কালার ব্যান্ডস কিছু কালার ব্যান্ডস দেখতে পাবো, তারপর আফটার কিছুটা দূর যাওয়ার পর কালার ব্যান্ডস গুলো একে অপরের সাথে ওভারল্যাপ করে যাবে, ফলে আমি লাইট দেখতে পাবো, সাদা, আবার নর্মাল সাদা লাইট দেখতে পাবো। তাহলে সেন্টারটা আমি সাদা লাইট দেখতে পাচ্ছি, কারণ সেন্টারে কেন সাদা লাইট দেখা যাচ্ছে, কারণ সেন্টারের জন্য এক্সএমটা 0 হচ্ছে, এক্সএমটা 0 হয়ে যাচ্ছে,
আর xmটা 0 অর্থাৎ m ইকুয়ালস টু 0। সেন্টারের কেসটা তুমি যদি দেখো, সেন্টারটা কেন সাদা হচ্ছে, তার কারণ হচ্ছে সেন্টারে xm ইকুয়ালস টু 0 হয়, আর xm ইকুয়ালস টু আমার কি ফর্মুলা ছিল, m lambda d by small d ইকুয়ালস টু 0, which implies m টা আমার 0 হচ্ছে। আর m 0 কার জন্য হয়, m 0 হচ্ছে আমার সেন্ট্রাল হোয়াইটের জন্য হয়। m ইকুয়ালস টু 0 হয় আমার সেন্ট্রাল হোয়াইট ব্যান্ড, তাই জন্য আমার সেন্টার যেটা আছে, সেন্টারে আমার কি হবে, আমার হোয়াইট ব্যান্ড সৃষ্টি হবে। কিন্তু তার উপরে যত আমি উঠবো তত আমি এরকম কালার ব্যান্ডস দেখতে পাবো। বোঝা গেল? বলো, এই অবধি কারো কোনো অসুবিধা? এখানে লেখা রয়েছে কোশ্চেনটা, কোশ্চেন অ্যান্সার লেখা রয়েছে। তারপরে এইটাও একটা আসে প্রশ্ন, এই যে এখানে ইংলিশে দেখবে এই মার্ক করা রয়েছে, তো লেখা রয়েছে পরীক্ষায় দিলে পুরোটা লিখবে, যদি পরীক্ষায় আসে পুরোটা লিখতে হবে, ঠিক আছে তো? নেক্সট প্রশ্ন, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ফর ইন্টারফারেন্স। ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কি নাম হয়? ঝালরপটির তীব্রতার বন্ধন, এটার লেখচিত্র কিরকম হবে? ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ফর, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কিরকম হবে দেখে রাখো। এই বরাবর আমার ইন্টেন্সিটি আছে বা তীব্রতা রয়েছে, গ্রাফগুলো ঠিক এরকম হবে। আর এই বরাবর আমার কি আছে, এই বরাবর আমার ফেজ ডিফারেন্স আছে, সরি ডেল্টাটা কি, হ্যাঁ ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। এইটা সেন্টার ও, ঠিক আছে। এবার দেখো গ্রাফটা কিরকম হচ্ছে। সেন্টারে আমার কি আছে, সেন্টারে সবসময় আমার উজ্জ্বল পটি হয়, জিরোটা হচ্ছে সেন্ট্রাল। আচ্ছা তোমাদের আরেকটা আমি দেখিয়ে রাখি, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, স্ক্রিন যেটা আছে আমাদের, স্ক্রিনটার মধ্যে যদি তোমরা এরকম ভাবে S1 আর S2 এর মধ্যে দূরত্ব বার করতে পারো, যে ধরো আমার যে দুটো সোর্স রয়েছে, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2, এই যে দুটো সোর্স থেকে যে আমার আলোগুলো এসে পৌঁছচ্ছে, সেই দুটো আলোর ডেল্টা কত, সেই দুটো আলোর মধ্যে ফেজ ডিফারেন্স কত। সেন্টারটার ক্ষেত্রে ফেজ ডিফারেন্স হবে 0, ঠিক আছে। এখানটায় আমার কি হবে, এখানটায় আমার ব্রাইট ব্যান্ড হবে, যেটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট হবে। তারপর ডেল্টা ইকুয়ালস টু যখন পাই হয়ে যাবে, খেয়াল করে দেখো পাই এর ক্ষেত্রে তোমরা যদি আগের দিন খেয়াল করো কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কেসটা দেখো, যেখানে যেখানে আমার ডেল্টা পাই হয়ে যাচ্ছে, S1 আর S2 থেকে যে আলোটা আসছে, এটা কিন্তু আমার স্ক্রিনটা, খেয়াল করবে এটা আমার পর্দাটা, পর্দার যে পয়েন্টে S1 আর S2 এর মধ্যে আলো, এই দুটোর আলোর যে দশা পার্থক্য পাই হবে, সেখানে আমার কি হবে, ডার্ক ব্যান্ড হবে না ব্রাইট ব্যান্ড হবে, সে একটু বলো, অন্ধকার পটি না উজ্জ্বল পটি, কি হবে? ডার্ক হবে। খেয়াল করে দেখো ফেজ ডিফারেন্সের ফর্মুলাটা কি ছিল, একবার হালকা করে মনে করিয়ে দিই, ডেল্টা ইকুয়ালস টু কে x2 মাইনাস x1, এটা আমার ছিল ফেজ, আচ্ছা এটা না, এটা না, এটা না, ফেজ ডিফারেন্সের সাথে আমার ইন্টেন্সিটির সম্পর্ক কি ছিল, ইন্টেন্সিটি I is proportional to A, এটা কত ছিল, এ ছিল a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা। এবার যখন আমার cos ডেল্টা, এবার এই জিনিসটা আমার হয়ে যাচ্ছে a1 প্লাস a2 হোল স্কয়ার হয়ে যাচ্ছে কখন, when cos ডেল্টা ইকুয়ালস টু প্লাস 1, যখন আমার আইটা আমার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, I ইকুয়ালস টু I ম্যাক্স, যখন কখন হচ্ছে, যখন আমার cos ডেল্টাটা প্লাস 1 হয়ে যাচ্ছে, পুরোনো দিনের এটা মনে করো, when cos ডেল্টা ইকুয়ালস টু প্লাস 1, cos ডেল্টা প্লাস 1 মানে কি, ডেল্টা আমার কি হতে হবে, ডেল্টা আমার 2m প্লাস 1 পাই, আমার পাই এর অড মাল্টিপল, হ্যাঁ
প্লাস ওয়ান হচ্ছে সরি পাই এর ইভেন মাল্টিপল হতে হবে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাই এর ইভেন মাল্টিপল হতে হবে, যুগ্ম গুণক হতে হবে, 2m পাই হতে হবে, তখন আমার cos ডেল্টা প্লাস ওয়ান হবে। আর আই আমার মিনিমাম কখন হবে, আই প্রপোর্শনাল টু আই মিন, মিনিমাম ভ্যালু কখন হবে, তীব্রতাটা সর্বনিম্ন কখন হবে, সেটা ইকুয়ালস টু a1 মাইনাস a2 হোল স্কয়ার, যখন আমার cos ডেল্টাটা মাইনাস ওয়ান হবে। মাইনাস ওয়ান কখন হবে, যখন ডেল্টা আমার হয়ে যাবে 2m প্লাস ওয়ান পাই বাই 2m প্লাস ওয়ান পাই হবে, মানে আমার পাই এর অড মাল্টিপল হবে, অযুগ্ম গুণক হবে, সেক্ষেত্রে আমার ডেল্টাটা আমার কি হয়ে যাবে 2m প্লাস ওয়ান পাই। ঠিক আছে, মনে পড়লো তো? তাহলে আমার এই যেখানে আমার দেখো ডেল্টাটা পাই হচ্ছে, সেখানটায় আমার পাই ডার্ক হচ্ছে, আবার যখন আমার ডেল্টাটা 2 পাই হবে সেখানে আমার আবার ব্রাইট তৈরি হবে, আবার যে পয়েন্টে আমার ডেল্টাটা কত হয়ে যাচ্ছে 3 পাই হচ্ছে সেখানে আবার ডার্ক, যেখানে আবার ডেল্টাটা আমার 4 পাই হচ্ছে সেখানে আবার ব্রাইট, এইভাবে চলতে থাকবে। বুঝতে পারলে তো? এখানটা ডার্ক, এখানটা ব্রাইট, এখানটা ডার্ক, এখানটা ব্রাইট। সিমিলারলি নিচের দিকেও হবে, ডেল্টা ইকুয়ালস টু মাইনাস পাই যদি হয় তাহলে এখানটা ডার্ক, ডেল্টা ইকুয়ালস টু মাইনাস 2 পাই সেখানটা আমার হয়ে যাচ্ছে ব্রাইট, এইভাবে চলতে থাকবে। বুঝতে পারলে তো? এরকম ভাবে আমার ঝালর পট্টিগুলো তৈরি হবে, অল্টারনেট ডার্ক আর ব্রাইট ব্যান্ড। এটাকে তুমি যদি এইখানে আঁকো ছবিটা, তাহলে ছবিটা এরকম হবে গ্রাফিক্যালি যদি আঁকো। সেন্টারে কি আছে, সেন্টারে ব্রাইট আছে, সেন্টারে ব্রাইট আছে, তাহলে সেন্টারে তুমি কি আঁকবে, তীব্রতাটাকে উপরে আঁকবে, এরকম আঁকবে। এই একটা পয়েন্টে গিয়ে ডাউন হলো, আবার আপ হলো, আবার ডাউন হলো, আবার আপ হলো, আবার ডাউন হলো, এইভাবে জিনিসটা চলতে থাকবে। সিমিলারলি উল্টো সাইডেও আঁকবো, ডাউন, মোটামুটি একই শেপের যেন থাকে, একই সাইজের যেন থাকে, সেটুকুনি খেয়াল রাখলেই হবে। এরকম এঁকে দাও। এবার এই জায়গাগুলো যেখানে যেখানে ডাউন হচ্ছে সেইগুলো হচ্ছে আমার পাই হবে, 3 পাই হবে, মানে ডার্ক, যেখানে যেখানে আমার ডাউন হচ্ছে সেখানে সেখানে বুঝবে ডার্ক ব্যান্ড তৈরি হয়েছে, 5 পাই হবে। আর যেখানে যেখানে আমার ম্যাক্সিমাম হয়েছে সেখানে সেখানে আমার 2 পাই হবে, 4 পাই হবে। বুঝতে পারলে তো? এইভাবে আমার জিনিসটা যাবে, 4 পাই। সিমিলারলি এখানটায় আমার মাইনাস পাই, এখানটায় মাইনাস 2 পাই, এখানটায় মাইনাস 3 পাই, এখানে মাইনাস 4 পাই, এইভাবে জিনিসটা চলতে থাকছে। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে আমার তীব্রতা, আচ্ছা তীব্রতার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে সেটাও দেখে রাখো। তীব্রতার ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে সেটা হবে আমার আই ম্যাক্স, এই পয়েন্টটায় আই ম্যাক্স ইকুয়ালস টু a1 প্লাস a2 হোল স্কোয়ার, ইকুয়ালস টু হবে না, প্রপোর্শনাল হবে, ইকুয়ালস টু ধরবো না প্রপোর্শনাল ধরবো। আর এই পয়েন্টটা যেটা আছে দেখো, এখানটায় আমি সম্পূর্ণ জিরো করিনি, এই পয়েন্টটা আমার কি হবে, এটাকে আমি কোথায় লিখি, এইটা হবে আমার আই মিন। এখানে আই মিন করে দিলাম, আই মিন তোমরা বুঝতেই পারছো দেখে, আই মিনটা তো নিচে লিখে দিয়েছি। এখানটা আই মিনটা কত হবে, আই মিনটা হচ্ছে a1 মাইনাস a2 হোল স্কোয়ার, এখানটায় আমি লিখে দিয়েছি। তাই জন্য দেখো একদম শূন্য করিনি, কিন্তু শূন্য কখন হবে বলো তো, কখন আই মিনটা শূন্য হবে, কোন কন্ডিশনে, কোন কন্ডিশনে আমার আই মিনটা শূন্য হবে, এখানে শূন্য হয়নি, একটু কম আছে, শূন্য থেকে একটু বেশি আছে, শূন্য থেকে একটু বেশি আছে, কোন কন্ডিশনে আমার আই মিনটা শূন্য হবে একটু ভেবে বলো তো। এই ফর্মুলাটা দেখো, আই মিনের শূন্য কখন হবে, যদি দুটি তরঙ্গের বিস্তার সমান হয়, যদি দুটো রে আছে, সেই দুটো রে যদি অ্যাম্পলিটিউড সেম হয়, তাহলে একমাত্র আই মিন ইকুয়ালস টু জিরো হচ্ছে, কারণ তখন a1 ইকুয়ালস টু a2 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তো? a1টা হচ্ছে আমার s1 থেকে যে রে গুলো বেরোচ্ছে তার বিস্তার, আর a2 হচ্ছে আমার s2 থেকে যে রে গুলো বেরোচ্ছে তার বিস্তার। ঠিক আছে, বলো এই অবধি কারোর কোনো অসুবিধা এই পার্টটায়? হ্যালো,
কানেকশন না আছে? স্যার, একটু আওয়াজ দিন। প্রবলেম নেই, হ্যাঁ, প্রবলেম নেই স্যার। আচ্ছা ঠিক আছে। এই যে এইখানে ছবিটা দেওয়া রয়েছে, ছবিটা এখান থেকে দেখতে পারো। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজ লাইট এনার্জি ডিস্ট্রয়েড বাই ইন্টারফেয়ারেন্স? খুব ইম্পর্টেন্ট, প্রচুর আসে। আলোর ব্যতিচারের ক্ষেত্রে শক্তি সংরক্ষিত থাকে কি, এটা ব্যাখ্যা করো। নাকি শক্তি এখানে ধ্বংস হয়ে যাচ্ছে, আলোর শক্তি কালো ধ্বংস হয়ে যাচ্ছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা মোটামুটি 2 নম্বরে অনেকবার এসেছে, অনার্সদের পর্যন্ত আসে। কনজারভেশন অফ এনার্জি অ্যান্ড ইন ইন্টারফেয়ারেন্স। শক্তি সংরক্ষণ, ব্যতিচারে শক্তি সংরক্ষণ। ঠিক আছে, কি হচ্ছে দেখো। এক্ষেত্রে আমরা ধরবো কি, যে প্রশ্নটা যেটা দেওয়া রয়েছে এখানটায়, যে ইজ লাইট এনার্জি ইজ ডিস্ট্রয়েড ইন ইন্টারফারেন্স? উত্তর হচ্ছে না, লাইট এনার্জি ডিস্ট্রয় হয় না। কি হয় তাহলে, কেন আমরা অন্ধকার পটি দেখতে পাচ্ছি? এখানে উত্তর দেখো, এখানে জিজ্ঞেস করেছে যে ব্যতিচারের ক্ষেত্রে শক্তি সংরক্ষিত থাকে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, শক্তি সংরক্ষিত থাকবে অন্ধকার পটির জায়গায়। অন্ধকার পটির জায়গায় যে অংশের শক্তি অদৃশ্য হয়ে যাচ্ছে তা আসলে উজ্জ্বল পটির অংশে বন্ধিত হয়। এইখানটায় দেখো, the energy which disappears in the dark region, the energy which disappears from the dark region actually goes to the bright region। ঠিক আছে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে আমার অন্ধকার অঞ্চল যেখানটা আমি একটা কি হচ্ছে ব্যতিচারে, আমরা একটা অন্ধকার পটি দেখছি, একটা উজ্জ্বল পটি দেখছি, একটা ব্রাইট ব্যান্ড দেখছি, একটা ডার্ক ব্যান্ড দেখছি। তাহলে ডার্ক ব্যান্ডের যে জায়গাটায় লাইট পড়তো ওইটার কি হলো, তো ওই পয়েন্টের এনার্জিটা আমার কোথায় ট্রান্সফার হয়ে গেছে? আমার ট্রান্সফার হয়ে গেছে টুয়ার্ডস দ্য হোয়াইট ব্যান্ড, মানে ব্রাইট ব্যান্ডের জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। তো এটা প্রমাণটাও আসে, প্রমাণটা হচ্ছে এই অংশটা, এইটা হচ্ছে প্রমাণটা। এই প্রমাণটা এখানে করা রয়েছে। প্রমাণটা কিভাবে, এটা প্রমাণটা একটুখানি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করা হয়েছে, দেখো। আচ্ছা, আমি এটার জন্য এই যে গ্রাফটা আছে না, গ্রাফটা আমি আরেকবার আঁকছি, অর্ধেক আঁকবো, পুরোটা আঁকবো না। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে 0 আর এই পয়েন্টটা হচ্ছে 2 পাই। এবার আমাকে এখানটায় দেখে বলো, এই 0 আর 2 পাই এর মধ্যে কটা ব্রাইট ব্যান্ড আছে আর কটা ডার্ক ব্যান্ড আছে? এই 0 থেকে 2 পাই এর মধ্যে কটা ব্রাইট ব্যান্ড আছে, কটা উজ্জ্বল পটি আছে, কটা অন্ধকার পটি আছে 0 থেকে 2 পাই এর মধ্যে? দুটো ব্রাইট, একটা ডার্ক। দুটো ব্রাইট নয়, অর্ধেক অর্ধেক ব্রাইট ব্যান্ড আছে। এইখানে দেখো, এটা হচ্ছে হাফ ব্রাইট ব্যান্ড, এইটা একটা হাফ ব্রাইট ব্যান্ড, এটা একটা হাফ ব্রাইট ব্যান্ড, আর এইটা হচ্ছে আমার ডার্ক ব্যান্ড। তাহলে সেই অবস্থায় আমি কি বলতে পারি, টু ইন্টু হাফ ব্রাইট ব্যান্ড, দুটো হাফ ব্রাইট ব্যান্ড আছে আর একটা ডার্ক ব্যান্ড আছে। তাহলে আমি এখান থেকে আমি কি বলতে পারি, 0 থেকে 2 পাই এর মধ্যে কি আছে, একটা ব্রাইট অ্যান্ড ওয়ান ডার্ক ব্যান্ড। এবার এই 0 থেকে 2 পাই এর মধ্যে অ্যাভারেজ ইন্টেন্সিটি কত?
0 থেকে 2 পাই এর মধ্যে অ্যাভারেজ ইন্টেন্সিটি, গড় তীব্রতা, অ্যাভারেজ ইন্টেন্সিটি অফ লাইট। বা গড় তীব্রতা কত হচ্ছে। কত হচ্ছে কিভাবে বার করব? গড় তীব্রতা বার করার বা অ্যাভারেজ ইন্টেন্সিটি বার করার একটা ফর্মুলা আছে। এটা যেহেতু আমার ল্যামডার ফাংশন, আমার এখানে 0 থেকে 2 পাই অবধি যাবে, i which is function of ল্যামডা বলছি ডেল্টা, i which is function of ডেল্টা d ডেল্টা বাই ইন্টিগ্রেশন 0 to 2 পাই d ডেল্টা। এইটা হচ্ছে আমার ফর্মুলা। এইটা হচ্ছে কোনো কিছু জিনিসের তোমার গড় বার করা মানে অ্যাভারেজ বার করার ফর্মুলা। এটা তোমরা আই থিঙ্ক তোমাদের যখন আমি ওই মানে সাউন্ড করিয়েছিলাম, ওই ভাইব্রেশন করিয়েছিলাম, তখন এই জিনিসটা তোমাদেরকে অনেকবার বলেছি। গড় শক্তি যখন যখন বার করা হয়েছিল তখন আমরা এই ফর্মুলাটা ফেলেছিলাম। তাহলে এবার এখানে দেখো আই ডেল্টা কত হচ্ছে। আই ডেল্টা যেটা আছে, আই ডেল্টার ফর্মুলাটা কি? আই ডেল্টা যদি তুমি খেয়াল করে দেখো, এটা হচ্ছে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার, একটা অবভিয়াসলি কনস্ট্যান্ট থাকবে, প্লাস 2a1 a2 cos ডেল্টা। কেটাকে আমরা বাদ রাখতে পারি, আমরা আপাতত ধরে নিচ্ছি কনস্ট্যান্টটা 1, তাহলে আমরা এটা ধরতে পারি। সেই অবস্থায় তোমরা দেখো এখানটায় যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে কত পাচ্ছ। আচ্ছা আই অ্যাভারেজটা করি, আই অ্যাভারেজটা তাহলে আমার কত হচ্ছে, নিচের অংশটার ইন্টিগ্রেট করলে আমার শুধু নিচের অংশটার ইন্টিগ্রেট করলে শুধু 2 পাই বেরোবে। তাহলে আমার একটা 1/2 পাই নিচে থাকছে, ইন্টিগ্রেশন 0 to 2 পাই a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা। এটার সাথে আমার কি গুণ হবে? ডি ডেল্টা গুণ হবে। ওকে, ডি ডেল্টা গুণ হলো, তাহলে এখানটা আমার হয়ে যাচ্ছে 1/2 পাই ইন্টিগ্রেশন। আচ্ছা ইন্টিগ্রেশনটা করে দিই, ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো? a1 a2 এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে আমার a1 স্কয়ারের সাথে একটা ডেল্টা গুণ হবে, প্লাস a2 স্কয়ারের সাথে একটা ডেল্টা গুণ হবে, প্লাস 2a1 a2 cos ডেল্টাটা হয়ে যাবে sin ডেল্টা। cos ডেল্টাটা আমার কি হয়ে যাবে? sin ডেল্টা। ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে 2 পাই, 0 আর 2 পাই বসিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ দেখো, 2 পাই a1 স্কয়ার ইন্টু 2 পাই, ডেল্টার জায়গায় 2 পাই বসবে, প্লাস a2 স্কয়ার ইন্টু 2 পাই বসবে, প্লাস সাইন 2 পাইও 0, সাইন 0 0, তাহলে আমার এই পরের টার্মটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। 2 পাই কমন নিয়ে কেটে দাও, তাহলে আমি এখানে পড়ে যাচ্ছে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার। এবার তুমি খেয়াল করে দেখো, এটা হচ্ছে is1p প্লাস is2, is1p প্লাস is2p। is1p টা কি? is1p টা কি? is1p হচ্ছে ইকুয়ালস টু a1 স্কয়ার, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ওয়েভ s1p। এই s1p যে ওয়েভটা বেরিয়েছে, এই যে ছবিতে আমরা যে আঁকছিলাম বারবার, কোথায় গেল ছবিটা, এই যে s1p এই পয়েন্টের যে ওয়েভটা বা s1 থেকে যে ওয়েভটা বেরিয়েছে সেটাকে, আছে s1p না করে আমি এক কাজ করি s1 করে দিই। s1p করাটা ঠিক হচ্ছে না, কারণ এটা তো শুধু p পয়েন্টে বোঝাচ্ছে না, এটা তো সব জায়গায় বোঝাচ্ছে। is1 প্লাস is2, তাহলে is1 আর is2 কি? is1 যেটা, সেটা হচ্ছে আমার ইন্টেন্সিটি অফ ওয়েভ ফ্রম s1, s1 থেকে যে আমার ওয়েভটা বেরোচ্ছে তার তীব্রতা ফ্রম s1। আর is2 টা কি? সেটা ইকুয়ালস টু a2 স্কয়ার, এটা হচ্ছে আমার ইন্টেন্সিটি অফ ওয়েভ ফ্রম s2। তাহলে এর মানেটা কি হলো? দেখো, যদি ব্যতিচার না হতো, খেয়াল রাখবে, ব্যতিচার যদি না হয়ে থাকতো তাহলে আমার কোনো অন্ধকার আর আলোর পট্টি তৈরি হতো না। সেই অবস্থায় দুটো আলো s1 থেকে আর s2 থেকে দুটো ওয়েভ এসেই আমার এই 0 থেকে 2 পাই এর মধ্যে পড়ছে, 0 থেকে 2 পাই এর মধ্যে দুটো ওয়েভ এসেই পড়ছে। তাহলে আমার এই অঞ্চলের মোট তীব্রতা কিন্তু এইটাই হতো যেটা আমার এখন বেরিয়েছে, দ্যাট ইজ is1 প্লাস is2। যদি ব্যতিচার না হতো তাহলে কিন্তু আমার ওই 0 থেকে 2 পাই এর মধ্যে তীব্রতা এটাই হতো। এটা লিখে রাখি,
if there was no interference, if there was no interference, the intensity at from 0 to 2 pi would be thus there is no disappearance of light energy. যদি ব্যতিচার না হতো তাহলে 0 থেকে 2 পাই এর মধ্যে মোট তীব্রতা বা গড় তীব্রতা 2 পাই এর মধ্যে গড় তীব্রতা কত হতো? IF equals to IS1 plus I2. অর্থাৎ ব্যতিচারের দরুন কোনো আলোক শক্তির ধ্বংস হচ্ছে না। আলোক শক্তির ধ্বংস হচ্ছে না। ঠিক আছে? তো এইটা হচ্ছে মেন আইডিয়া। তো এইটা এখানে লেখাও রয়েছে, তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। এখান থেকে লেখা আছে, তোমরা এখান থেকে লিখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নগুলো তোমরা একটুখানি, আমি এখান থেকে আর ডিটেলস বলছি না, এইগুলো তোমরা একটুখানি করে নিও নিজে থেকে। যেমন দুটো সদৃশ্য প্রদীপ ব্যতিচার ঝালরপটি সৃষ্টি করতে পারে কিনা? ক্যান, এই যে এখানে তো এর ডাইরেক্ট দেওয়া আছে, হোয়াই আর লাইট ওয়েভস ফ্রম টু ডিফারেন্ট ক্যান্ডেলস ক্যানট সিম টু ইন্টারফেয়ার। ঠিক আছে? এই প্রশ্নগুলো একটুখানি তোমরা সবাই লিখে নিও। ঠিক আছে? কারণটা কি? কারণটা হচ্ছে, এইগুলো আর লেখাচ্ছি না আলাদা করে, এইগুলো তোমরা একটু করে নিও, দেখো ইম্পর্টেন্ট মার্ক করা আছে। ব্যাপারটা হচ্ছে কি, যে ধরো দুখানা লাইট সোর্স রয়েছে, দুটো আলাদা, মানে লাইট সোর্স বলতে এখানটায় বলা যেতে পারে কি বলতো, দুখানা প্রদীপ রয়েছে, ক্যান্ডেল রয়েছে। তো এবার এই যে দুটো ক্যান্ডেল রয়েছে, দুটো আলাদা সোর্স, এই যে দুটো ক্যান্ডেল থেকে যে আলোটা আমার এসে স্ক্রিনের মধ্যে পড়বে, তো স্ক্রিনে আমার ঝালরপটি তৈরি হবে কি হবে না, সেটা কিসের উপর নির্ভর করছে? স্ক্রিন যেটা আমার আছে, স্ক্রিনের ওপর যে আমার উজ্জ্বল পটি বা অন্ধকার পটি তৈরি হবে, সেটা আমার দুটো জিনিসের উপর নির্ভর করছে। একটা নির্ভর করছে আমার এই যে দুটো আলো আসছে, এই আলোর মধ্যে পাথ ডিফারেন্স কত, সেটার উপর। ঠিক আছে? এই যে আলো দুটো এসে আমার এই পয়েন্টে পৌঁছচ্ছে, এরা যদি এদের মধ্যে যদি পাথ ডিফারেন্সটা আমার অড মাল্টিপল অফ λ/2 হয়, তাহলে আমার এখানে ডার্ক ফ্রিঞ্জ বা অন্ধকার পটি তৈরি হবে।
আর যদি ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2 হয় তাহলে এখানে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। কিন্তু শুধু এটার উপর নির্ভর করছে না, আমার এই যে লাইট গুলো রয়েছে, এই দুটো লাইটের যে ইনিশিয়াল ফেজ কত, প্রাথমিক দশা, এদের ইনিশিয়াল ফেজের উপরও কিন্তু আমার নির্ভর করবে। এদের প্রাথমিক দশার উপরও কিন্তু আমার নির্ভর করবে যে এই পয়েন্টটায় আমার উজ্জ্বল পটি হবে নাকি অন্ধকার পটি হবে। এবার দুটো যদি তুমি আলাদা আলাদা ক্যান্ডেল নাও, যদি তুমি আলাদা আলাদা মানে উৎস নাও, সেক্ষেত্রে কি হবে বলতো? সেক্ষেত্রে তোমার, আচ্ছা এইটা এখানে শেষ হয়ে গেছে, এটাকে আর এই দেখবে না। এদের প্রাথমিক দশা তো চেঞ্জ হয়ে যাবে, এদের যে ইনিশিয়াল ফেজ রয়েছে সেটা তো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি তুমি কি দেখবে, তুমি এইখানটায় আমার স্ক্রিনের মধ্যে এক মোমেন্টে একটা পার্টিকুলার টাইম তুমি হয়তো উজ্জ্বল পটি হচ্ছে, পরের মোমেন্টে সেইখানে আমার অন্ধকার পটি সৃষ্টি হচ্ছে। আর এটা এত কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে না, কারণ কি হচ্ছে, এই যে দুটো ক্যান্ডেলের যে প্রাথমিক যে দশা রয়েছে, এরা যদি আমার একরকম না হয়, এরা যদি আমার একরকম মানে একই উৎস থেকে না আসে আলোটা, তখন হবে কি, আমার এদের প্রাথমিক দশা যদি পরিবর্তন হয়ে যায়, যদি এদের ইনিশিয়াল ফেজটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এদের থেকে যে আমার আলোটা এসে স্ক্রিনে পড়ছে সেটা কখনো আমার উজ্জ্বল পটি মানে ব্রাইট ব্যান্ড তৈরি করবে, কখনো আমার ডার্ক ব্যান্ড তৈরি করবে। আর এই চেঞ্জটা এত তাড়াতাড়ি হবে যে আমি ওইখানটায় কিছু দেখবো না, আমি জাস্ট নর্মাল সাদা আলো দেখবো, মানে সাদা না, যে আমি নর্মাল ইলুমিনেশন দেখবো। বুঝতে পারছো তো? তো এইটা হচ্ছে আমার এইটা এই কারণে দুখানা আলাদা প্রদীপ বা টু সেপারেট ক্যান্ডেলস ক্যানট কজ ইন্টারফারেন্স প্যাটার্ন। বোঝা গেল এই জায়গাটা? এই কারণে আমরা যে এক্সপেরিমেন্টটা করি ওখানে কি করা হচ্ছে বলতো, একটাই প্রদীপ নেওয়া হচ্ছে। যে এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি হাইগেন করেছিলেন, ওই সময় তো ইয়ংস করেছিলেন, হাইগেন না। ওই সময় তো ইয়ে ছিল না, ওই সময় তো কি বলে, এবার উনি এক বর্ণিয়াল আর দুখানা স্লিট ইউজ করা হয়েছিল, দুখানা স্লিট ইউজ করা হয়েছিল। দুখানা স্লিট ইউজ করা হয়েছিল আর একটাই তোমার সোর্স, একটাই আলোর সোর্স তোমার ব্যবহার করা হয়েছে। তাতে হলো কি, এইখান থেকে যে আলোটা আসছে সেইটা আমার এই স্লিটে এসে পড়ছে, আবার এই স্লিটেও এসে পড়ছে, একই আলো এসে পড়ছে। আর এই দুটো স্লিট থেকে আমার দুখানা আলো এসে বেরোচ্ছে। এবার যদি আমার একটাই যেহেতু ক্যান্ডেল রয়েছে, যদি আমার এই ক্যান্ডেলটার কোন রকম ইনিশিয়াল প্রাথমিক দশা চেঞ্জ হয়, খেয়াল করে দেখবে, যদি আমার এই ইনিশিয়াল ফেজটা এই ক্যান্ডেলের চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার কি হবে, এই যে দুটো স্লিট রয়েছে S1 আর S2, এদের দুজনের সেম চেঞ্জ হবে। যদি আমার ক্যান্ডেলের যদি ইনিশিয়াল ফেজটা প্রাথমিক দশাটা চেঞ্জ হয়, সেম চেঞ্জ আমার S1 আর S2 দুটো স্লিটের আলোর মধ্যেই হবে। তার ফলে আমার কি হবে, এদের মধ্যে কোনো ইনিশিয়াল ফেজের চেঞ্জ থাকছে না এই দুটো উৎসর ক্ষেত্রে। তাই জন্য আমি কি দেখতে পাচ্ছি, আমি স্ক্রিনের মধ্যে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাচ্ছি। জিনিসটা বোঝা গেল কিনা বলো? এই জন্য আমরা এক্ষেত্রে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাবো। বলো, বুঝতে পারলে এই অবধি? কারোর কোনো অসুবিধা থাকলে বলুন। ঠিক আছে তো? তো এই প্রশ্নটা এখান থেকে একটু দেখবে, সাদৃশ্য প্রদীপের ব্যতিচার ঝালর সৃষ্টি করতে পারে না কেন। এরপরে এখান থেকে প্রশ্ন আসে, হোয়াট ডু ইউ মিন বাই কোহারেন্ট সোর্স? সুসংগত উৎস কি? হোয়াট ডু ইউ মিন বাই কোহারেন্ট সোর্স? যে দুটো সোর্সে কোহারেন্ট সোর্স তখন হবে যদি তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স আছে সেটা সময়ের সাথে কনস্ট্যান্ট থাকে, রিমেন্স কনস্ট্যান্ট উইথ টাইম। দুটো উৎস, তাদের মধ্যে যদি যে ফেজ ডিফারেন্সটা আছে, দুটো উৎসের মধ্যে তো একটা ফেজ ডিফারেন্স থাকবেই, একটা দশা পার্থক্য থাকবেই, সেইটা যদি আমার সময়ের সাথে পরিবর্তন না করে, তখন আমরা সেইটাকে সুসংগত উৎস বলবো বা কোহারেন্ট সোর্স বলবো। এটাও আমার 2 নম্বর প্রশ্নে আসতে পারে। তাহলে খেয়াল করে একটু আমায় বলো যে দুটো ক্যান্ডেল এই যে আলাদা, এরা কি সুসংগত উৎস বা কোহারেন্ট সোর্স হচ্ছে? যদি না হয় তো কেন?
দুটো ক্যান্ডেল কি আমার কোহারেন্ট সোর্স হচ্ছে? হচ্ছে না। তার কারণ হচ্ছে যদি এদের মধ্যে প্রাথমিক দশাটা চেঞ্জ হয় তাহলে এই দুটো ক্যান্ডেল বা দুটো যে প্রদীপ রয়েছে তাদের মধ্যে থেকে যে আলোটা আসছে তার ফেজ ডিফারেন্সটা, দশা পার্থক্যটাও পরিবর্তন হয়ে যাবে। মানে দশা পার্থক্য তার দুটো যে যে প্রদীপ রয়েছে তার মধ্যে থেকে যে আলোটা আসছে সেটা কিন্তু তার দশা পার্থক্য কিন্তু এখানে কনস্ট্যান্ট নয়, ধ্রুবক নয়, তাই জন্য এটা আমার সুসংগত উৎস হচ্ছে না। কিন্তু এই দুটো স্লিট রয়েছে, এদের দেখো একজনের পরিবর্তন, একজনের দশার পরিবর্তন হলে অন্যেরও সেম পরিমাণ দশার পরিবর্তন হবে, তাই জন্য S1 আর S2 থেকে যে আলোটা বেরোচ্ছে তাদের মধ্যে দশা পার্থক্যটা সেম থাকবে। তাহলে এই যে স্লিট যেটা রয়েছে এরা কোহারেন্ট সোর্স হচ্ছে, সুসংগত উৎস করছে। বুঝতে পারলে? বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এরকম আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর সাস্টেনেবল ইন্টারফারেন্স প্যাটার্ন? এগুলো তোমরা দেখবে বইতেও আছে। স্থায়ী ব্যতিচারের শর্তাবলী কি? প্রথমত ফার্স্ট তো এটাই যে উৎস দুটিকে সুসংগত হতে হবে, ঠিক আছে? দ্য টু লাইট সোর্সেস মাস্ট বি কোহারেন্ট। আর কি? দুজনের সেম ফ্রিকোয়েন্সি থাকা দরকার, তাদের মধ্যে সেপারেশনটা ছোট হতে হবে, আর তাদের যে অ্যাম্পলিটিউডটা সেটা কাছাকাছি হতে হবে, তাদের যে দুটো ওয়েভস বেরোচ্ছে তার অ্যাম্পলিটিউডটাকে কাছাকাছি হতে হবে, ঠিক আছে? তো দুটোর মধ্যে দূরত্ব কম হতে হবে আর তাদের যে বিস্তার তার কাছাকাছি হতে হবে। কেন বিস্তার কাছাকাছি হতে হবে? বিস্তার এই জন্য কাছাকাছি হতে হবে কারণ যদি দুটোর বিস্তারের মধ্যে মানে দুটোর অ্যাম্পলিটিউডের মধ্যে অনেক তফাৎ থেকে যায় তাহলে আমার A1 মাইনাস A2 টা যথেষ্ট কম হবে না, A1 মাইনাস A2 টা যথেষ্ট কম হবে না, আর আমরা ডার্ক ফ্রিঞ্জ গুলোকে বুঝতে পারবো না, ডার্ক ব্যান্ডস গুলোকে বুঝতে পারবো না, ডার্ক ব্যান্ডস গুলোকে আমরা বুঝতে পারবো না, কারণ যদি দুটো আমার বড় হয় তাহলে আমার ডার্ক ব্যান্ডস গুলোকেও ব্রাইট মনে হবে, চোখে দেখে অতটা বোঝা যাবে না। তো সেটার জন্য যদি দুটো আমার সেম হয় তাহলে আমার কি হচ্ছে, কাছাকাছি হয়, তাহলে A1 মাইনাস A2 হলে আমার খুবই কম হবে আর ডার্ক ব্যান্ডস গুলো মানে অন্ধকার পটিগুলো স্পষ্ট বোঝা যাবে। আর যদি A1 ইকুয়ালস টু A2 হয় তাহলে তো আমার ওই জায়গাটায় জিরো হচ্ছে, মানে আমি ওখানে কোনো ডার্ক মানে আমি পুরোপুরি অন্ধকার দেখবো, ওই অঞ্চলটায় আমি আলো দেখতেই পারবো না। বলো এই অবধি কারণ কোনো অসুবিধা? এই কটা প্রশ্ন একটু দেখে নিই। আচ্ছা, এবার আসছি আমরা আমাদের আজকে কলেজেও আমি এই টপিকটাই করিয়েছি, টু ক্লাসেস অফ ইন্টারফারেন্স, ব্যতিচারের দুটি শ্রেণী। কি কি? টু ক্লাসেস অফ ইন্টারফারেন্স। কি কি আছে এই দুটো ক্লাস? কারা কারা ছিলে ক্লাসে বলো? সকালেরই ক্লাসের জিনিস এটা। দুটো ক্লাসের নাম বলো কি কি? দেখি তো কারা ছিল। না কেউই নেই দেখছি। না, স্মৃতিকণা ছিলে তো? পারবে না বলতে? আর কেউ নেই, বাকিরা পালিয়েছে সব। স্যার ওই যে তরঙ্গমুখের বিভাজন শ্রেণী ছিল, আরেকটা যেন কি ছিল, হ্যাঁ, একটা আচ্ছা মনে ঠিক নেই। আছে। একটা হচ্ছে ডিভিশন, ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, বা তরঙ্গ মুখের বিভাজন শ্রেণী। আর একটা হচ্ছে ডিভিশন অফ অ্যামপ্লিটিউড।
যেটা হচ্ছে তরঙ্গ বিস্তারের বিভাজন শ্রেণী। বিস্তারের বিভাজন শ্রেণী। ঠিক আছে, এইটা এবার একটু এই লেখাগুলো এখানে আছে তাই জন্য আমি আর লেখাচ্ছি না, তোমাদের এই জিনিসটার এক্সাম্পল জাস্ট বলে দিচ্ছি, এখানটায় লেখা রয়েছে, ডিটেলস লেখা রয়েছে। সবার আগে আমরা ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টটা দেখবো। ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টটা কিরকম হচ্ছে দেখো, তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, এইগুলো কি করতে আমরা ইউজ করি? এইগুলো ইউজ করি হচ্ছে সুসংগত উৎস তৈরি করতে, মানে দুখানা ওয়েভ ফ্রন্ট আমরা তৈরি করি, দুখানা আমরা কোহারেন্ট সোর্স আমরা তৈরি করতে চাইছি, সেটার জন্য আমরা ইউজ করছি এটা ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখের বিভাজন শ্রেণী। আহা,